ওয়েলকাম টু অফিসার্স ডব্লিউবিসিএস একাডেমি। আমি ডক্টর দিব্যেন্দু সাহা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার থ্রু ডব্লিউবিসিএস 2016। তোমাদের জন্য একটা ইনিশিয়েটিভ রিসেন্টলি আমি স্টার্ট করেছি, যার নাম 10 মিনিট আনন্দবাজার, যেখানে রোজকার আনন্দবাজার পত্রিকার গুরুত্বপূর্ণ খবরাখবর, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি এবং তার সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আমি প্রোভাইড করে থাকি। তো প্রথমে যেটা বলার, যে বিশেষ কারণবশত 8 তারিখ মানে গতকালকের ভিডিওটি আপলোড করা সম্ভব হয়নি। তো যার জন্য আমি আজকে, গতকালকের এবং আজকের মানে 8 তারিখ এবং 9 তারিখ দুটো দিনেরই খবরের কাগজের যে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করে দেবো এই ভিডিওতে। সো স্টার্ট করা যাক। এখানে যে আর্টিকেলটি রয়েছে তোমরা বুঝতেই পারছো, যে রিসেন্টলি যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের যে ফলাফল, তার বেসিসে আর্টিকেলটা। এখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন। তিনি আমেরিকার 46th মানে 46তম প্রেসিডেন্ট এবং প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট আমেরিকার, কমলা হ্যারিস। এটা একটু গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ তোমরা এটা পরীক্ষার অনেক সময় আসে যে রিসেন্টলি নির্বাচিত জো বাইডেন, তিনি আমেরিকার কততম প্রেসিডেন্ট ছিল, এরকম এমসিকিউ তোমরা এক্সপেক্ট করতে। এবং সেই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার ওপর কীরকম এফেক্ট পড়তে পারে সেটা নিয়ে একটা আর্টিকেল রয়েছে, কিছু স্বস্তি, চাপ, মানবাধিকার, একটা হেডিং দিয়ে। এখানে যেটা বলা হয়েছে যে আমরা জানি যে নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যক্তিগত রসায়ন যেটা আমরা দেখতে পেতাম, কিন্তু রিসেন্টলি যেটা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ক্ষমতায় এলেন এবং তার ফলে কিন্তু নয়াদিল্লি অনেক কিছু বিচার বিবেচনা করতে শুরু করেছে, যে এর ফলে আমেরিকা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কীরকম পরিবর্তন ঘটবে। তো যেটা বলা হচ্ছে যে কিছুটা হলেও ভারতীয়দের যে ভিসা নিয়ে যে একটা স্ট্রিক্ট এবং স্ট্রিনজেন্ট একটা আমেরিকার স্ট্যান্ড ছিল, সেটা থেকে সরে আসবে। এবং সেই সঙ্গে হচ্ছে এটাও যেমন ঠিক, তার সঙ্গে এটাও ঠিক যে মোদী সরকারের যে সমস্ত নীতি এবং দেশের যে অভ্যন্তরীণ যে ইন্টারনাল সিচুয়েশন, যেমন কাশ্মীর থেকে যে 370 প্রত্যাহার, এর ফলে উদ্ভূত পরিস্থিতি, যেটা সাম্প্রদায়িক অশান্তি এবং বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশনের যে অভিযোগগুলো পড়ে, সেগুলো কিন্তু ট্রাম্পের জমানায় কিন্তু ওভারলুক করে যাওয়া হতো, কিন্তু জো বাইডেন আসার পর মানে অ্যাকচুয়ালি আমেরিকার কিন্তু শুরু থেকেই বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের যে কেসগুলো রয়েছে বিভিন্ন দেশ জুড়ে পৃথিবীর, তো সেগুলো সম্বন্ধে কিন্তু সরব হতো। কিন্তু ট্রাম্প সরকারের আমলেই একটি ব্যতিক্রম বলা যেতে পারে, যেখানে কিন্তু এই ম্যাটার্সগুলোকে খুব একটা প্রাধান্য দেওয়া হতো না। তো যেটা মনে করা হচ্ছে কিন্তু যে বাইডেন আসার ফলে কিন্তু এই সমস্ত ম্যাটারগুলোতে কিন্তু আমেরিকা একটু স্ট্রিক্ট হতে পারে। এছাড়াও যে অন্যান্য দ্বিপাক্ষিক সম্পর্কগুলো রয়েছে সেগুলোতে যেটা মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা, যে তাতে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে আফগানিস্তান পরিস্থিতি এবং পাকিস্তান নীতি নিয়েও চোখে পড়ার মতো কোনো বদল ঘটবে না, এবং তালিবানের সঙ্গে যে শান্তি প্রক্রিয়া যেটা অলরেডি শুরু হয়ে গেছে, তা থেকেও কিন্তু নতুন সরকারের পক্ষে পিছিয়ে আসা সম্ভব হবে না, এবং সেখানে নতুন করে সেনা পাঠানো তো আরোই অসম্ভব। এবং ইতিমধ্যে আফগানিস্তান যুদ্ধে যে ক্ষয়ক্ষতি নিয়ে আমেরিকার অন্তর একটা অন্যরকম আবেগ তৈরি হয়েছে। তবে যেটা মনে করছেন আমেরিকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত রনেন সেন, যে আমেরিকার কাবুল নীতির প্রশ্নে কিন্তু ভারতের ভূমিকাকে যেভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল, সেটা খুব একটা হবে না, সেটা হবে না, মানে তার ব্যতিক্রম ঘটবে না, এবং যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভারতের মানবিক ভূমিকা এবং অবদানকে দুটো পার্টি মানে বোথ রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাট সমানভাবে স্বীকৃতি দিয়ে থাকে। এছাড়াও আমেরিকার বাজারে কিন্তু এখন ভারতের ওষুধের উপর অনেকটাই পরিমাণে কর চাপানো আছে, যেগুলোর জন্য আমাদের দেশ কিন্তু রপ্তানিতে মার খাচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু সাউথ ব্লক নজর রাখছে যে যদি এই ট্যারিফটা নতুন সরকার আসার পরে কিছুটা কমানো যায়, তাহলে কিন্তু আমেরিকার বাজারে ভারতের রপ্তানির বাজারটা বেশ সুরক্ষিত হবে। এবং বাংলাদেশে ভারতের প্রাক্তন হাইকমিশনার এবং কূটনীতিবিদ দেব মুখোপাধ্যায় যেটা বলেছেন, যে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সৌহার্দ্য ছিল ঠিকই, কিন্তু তার জন্য দেশে কতটা উপকার হয়েছে সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই। ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভঙ্গ করায় ভারতের জন্য তা সার্বিকভাবে ক্ষতিকর হয়েছে। ইরান, মস্কো এবং বেজিং একটা অ্যাক্সিস তৈরি হয়েছে,
এবং তিনি যেটা বলেছেন যে ডেমোক্র্যাটরা আসার ফলে অনেকটাই লিবারাল এবং মানে ডিসক্রিমিনেশনলেস একটা আমেরিকাকে দেখতে পাওয়া যাবে, যা কেবলমাত্র ভারত নয় গোটা বিশ্বের জন্যই ভালো। এবং এর পরের আর্টিকেলও সে একই কথায় বলা হয়েছে যে বাইডেন আসার পর খুব যে ভারতের এবং আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে যে আমূল পরিবর্তন ঘটবে সেটা কিন্তু নয়। এবং বাইডেনের সঙ্গে কিন্তু নয়াদিল্লির সরকারের আগে থেকেই একটা পরিচিতি রয়েছে, কারণ ভারত আমেরিকা অসামরিক পরমাণু চুক্তি নিয়ে যখন কাজ চলছিল তখন কিন্তু ওই বাইডেনের যথেষ্ট ভূমিকা রয়েছিল এই অসামরিক চুক্তিটাকে সফল করার। তো যেটা মনে করা হচ্ছে যে ভিসা সংক্রান্ত যে ভারতীয়দের যে অসুবিধাটা আছে সেটা নিয়ে ভারত কিন্তু আমেরিকার কাছে একটা প্রপোজাল রাখতে পারে। এবং যেটা লাস্টে বলা আছে যে আমেরিকা বা অন্য কৌশলগত মিত্র রাষ্ট্রগুলির নেতা যিনিই থাকুন তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের উচিত নিজেদের ক্ষমতা জায়গাগুলো বাড়ানোর চেষ্টা করা, যাতে সে রাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে তা কাজে লাগানো যায় এবং আমাদের স্বার্থের পাশাপাশি ওই দেশটির স্বার্থকেও জড়িয়ে নেওয়া যায়। এর পরের আর্টিকেলটি তোমরা দেখতে পাচ্ছ ভাঙা আয়নার দিকে। এটি খুব ভালো একটি আর্টিকেল, তোমরা এটা পড়ে রাখতে পারো, এটা তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে ডেসক্রিপটিভ পেপারের জন্য। কারণ এখানে যেটা বলা আছে যে স্বৈরাচারী ক্ষমতার বিরুদ্ধে গণতান্ত্রিক মনোভাবের যে জয় কিভাবে হতে পারে, মানে স্বৈরাচারী যে মনোভাব সেটা কিন্তু কোনো মতেই যে চিরস্থায়ী হতে পারে না। কারণ যখনই একটি স্বৈরতান্ত্রিক একটি কাঠামো গড়ে ওঠে তখন তার এগেনস্টে কিন্তু একটি সমালোচনা এবং জনমত গড়ে ওঠে, এবং সেই জনমত কিন্তু আসল ক্ষমতা অধিকারী। সেই জনমত যদি চায় তাহলে কিন্তু সেই স্বৈরতন্ত্রকে পরিবর্তন করতে তার বিন্দুমাত্র সময় লাগবে না। তো সেটাই বলা আছে এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উপন্যাস বা নাটক যেটা রক্তকরবী ছিল, সেখানে যে রাজার যে চরিত্রটা ছিল তার মাধ্যমে উদাহরণ দিয়ে বলা আছে যে ডিক্টেটরশিপ কিন্তু চিরস্থায়ী হয় না, কোনো সমাজে কোনো যুগেই কিন্তু ডিক্টেটরশিপ চিরস্থায়ী হয়নি এবং তার পতন কিন্তু অনিবার্যই হয়েছে। এখানে সম্পাদক সমীপেশু কলামে দেখবে ভালোবাসার শক্তি বলে একটি আর্টিকেল রয়েছে। এটি খুব সুন্দর একটি আর্টিকেলে মহাত্মা গান্ধীর যে অহিংসবাদী নীতি সেটারই বিবরণ রয়েছে। এখানে জাস্ট একটা জিনিস নোট করবে, আমি আগেও বলেছিলাম যে WBCS মেন্স এক্সামে কিন্তু অনেক সময় কোটসগুলো মানে বিখ্যাত যে মনীষীদের যে কোটসগুলো রয়েছে তাদের কোটসগুলো কিন্তু তুলে দেওয়া হয় এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো তোমরা এগুলো নোট করে রাখতে পারো তাতে একটা আলাদা খাতাতে, তাতে তোমাদের কিন্তু রিভিশন যদি দাও তোমাদের কিন্তু সুবিধা হবে অনেক। যেমন এখানে হরিজন পত্রিকায় গান্ধী লিখেছিলেন যে আমার জীবন যদি শেষ পর্যন্ত হিংসার দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে আমার বিপক্ষ যদি আমার কাছে 1 ইঞ্চি পরিমাণ কিছুও চায় আমি তাও দিতে রাজি হব না, পাছে সে শেষ পর্যন্ত পুরো গজ পরিমাণটাই চেয়ে বসে। আবার যদি আমার জীবন অহিংসা দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে বিপক্ষ যদি 1 ইঞ্চি চায় আমি তাকে নির্বিকারে 1 গজ দিয়ে দেবো, কেননা 1 ইঞ্চির বদলে পুরো গজ পেয়ে দখলদারের মনে এক অদ্ভুত ও সুখকর অনুভূতি আসতে বাধ্য। সে তখন বিমূঢ় হয়ে পড়তে পারে এবং আমাকে নিয়ে কী করা যায় সেই ভাবনায় পড়ে যাবে। খুব সুন্দর একটি কোট, তোমরা এটিকে নোট করে রাখতে পারো এবং শুধু MCQ নয়, এটিকে কিন্তু ডেসক্রিপটিভ পেপারেও খুব সুন্দরভাবে ইউজ করা যেতে পারে। এর পরের আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা হেডিংটা দেখতে পাচ্ছ, 10 উপগ্রহ পৌঁছে দিল PSLV। PSLVর ফুল ফর্ম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, তোমরা জানো। যেটা হয়েছে যে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান যে স্পেস সেন্টার লঞ্চ প্যাড রয়েছে সেখান থেকে কিন্তু PSLV C-49 যেটা রয়েছে তার সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে এবং তার মাধ্যমে 10টি উপগ্রহকে নিখুঁতভাবে তাদের অরবিটে পৌঁছে দেওয়া গেছে। তো এটি খুব গুরুত্বপূর্ণ, এক্সামে তোমরা এক্সপেক্ট করতেই পারো এই রিলেটেড কোশ্চেন। এবং PSLVর ফুল ফর্ম তোমরা যেটা জানো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, এবং এই রকেট থেকে সবার আগে যেটা অরবিটে প্রতিস্থাপিত হয়েছে যে স্যাটেলাইটটি তার নাম হচ্ছে EOS-01। তোমরা এখানে দেখতে পাচ্ছ EOS-01। এটি হচ্ছে ভারতের ভূপর্যবেক্ষণ উপগ্রহ, মানে যেটাকে বলে আর্থ ইমেজিং স্যাটেলাইট।
এটা আর কাজ কি কৃষি থেকে বনরক্ষা কিংবা বিপর্যয় মোকাবিলা, মানে এগ্রিকালচার হোক বা ফরেস্ট্রি হোক বা ডিজাস্টার ম্যানেজমেন্ট হোক, নানা বিষয়ে এটি ভারতকে তথ্য যোগাবে। এবং বাকি 9টি উপগ্রহ ভারতের মহাকাশ পরিষেবা গ্রাহকদের। তার মধ্যে 4টি রয়েছে আমেরিকার, 4টি লাক্সেমবার্গের এবং একটি লিথুয়ানিয়ার। তো এই রিলেটেড আরও কিছু ইনফরমেশান, মানে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলটি অ্যাকচুয়ালি কী এবং এটির কবে থেকে সূত্রপাত হয় সে সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা আমি করতে চাইব। সরি। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এটা একটা ভারতের থার্ড জেনারেশন লঞ্চ ভেহিকেল। এটি একটি 4 স্টেজড লঞ্চ ভেহিকেল বলতে পারো, যেখানে ফার্স্ট এবং থার্ড স্টেজে সলিড রকেট মোটর ইউজ করা হয় এবং সেকেন্ড এবং ফোর্থ যে ফেজ রয়েছে সেখানে কিন্তু লিকুইড রকেট ইঞ্জিন ইউজ করা হয়। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরীক্ষায় আসে যে পিএসএলভি যে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল রয়েছে তার যে 4টে স্টেজ রয়েছে, সেই স্টেজে কোন কোন স্টেজে কী কী ধরনের রকেট মোটর ইউজ করা হয়। তো ফার্স্ট অ্যান্ড থার্ড ফেজে রয়েছে সলিড রকেট মোটর ইউজ করা হয় এবং সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্টেজে লিকুইড রকেট ইঞ্জিন ইউজ করা হয়। আচ্ছা, এটি হলো ইন্ডিয়ার ফার্স্ট লঞ্চ ভেহিকেল যেখানে কিন্তু প্রথমবারের মতো লিকুইড স্টেজ ইউজ করা হয়েছিল। এবং পিএসএলভি ক্যারিং ক্যাপাসিটি এটা জেনে রাখতে হবে 850 কেজি ছিল, কিন্তু এখন এটা বাড়িয়ে 1.9 টন হয়েছে। এবং পিএসএলভির মাধ্যমে মানে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের মাধ্যমে অনেক ধরনের পেলোড যেগুলো রয়েছে সেই পেলোডগুলোকে কিন্তু বিভিন্ন ধরনের অরবিট যেগুলো রয়েছে, যেমন জিও স্টেশনারি ট্রান্সফার অরবিট বলো বা মুন বলো বা মার্স বলো, বা খুব সম্প্রতি এখন সান যে এক্সপ্লোরিং যে মিশনটা স্টার্ট হতে চলেছে সেখানেও কিন্তু পিএসএলভিটা ইউজ হবে। এবং 1994 থেকে 2019-এর মাঝখানে পিএসএলভি মোটের ওপর 50-এর মতো ইন্ডিয়ান স্যাটেলাইট এবং 222-টির মতো ফরেন স্যাটেলাইট পৌঁছে দিয়েছে তাদের অরবিটে। এবং পিএসএলভির অন্যতম যে সাকসেসফুল ইভেন্ট তাদের মধ্যে অন্যতমগুলো হলো চন্দ্রায়ন 1, মার্স অরবিটার মিশন এবং স্পেস রিকভারি মিশন। এই পিএসএলভির ইতিহাসে মাত্র দুবার ব্যর্থতার মুখ দেখেছে। পিএসএলভি D1 যেটা 1993 এবং 2017 সালে যেটা পিএসএলভি C39। এর পরের আর্টিকেল রাষ্ট্রপুঞ্জে জয়ী বিদিশা, যেটা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপুঞ্জের মানে ইউনাইটেড নেশনসের প্রশাসনিক এবং যে বাজেট সংক্রান্ত উপদেষ্টা কমিটি, মানে অ্যাডভাইজারি কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোয়েশ্চেন্স, ACABQ, তার যে মেম্বার, সেই যে মেম্বারে কিন্তু নির্বাচিত হয়েছেন ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ বিদিশা মৈত্র। বিদিশা মৈত্র এটি গুরুত্বপূর্ণ। এটি কারণ হচ্ছে এখানে এটি সম্প্রতি খুব সাম্প্রতিককালের ঘটনা এবং এটি MCQ হিসেবে কিন্তু আসতে পারে, তাই তোমরা নোট করে রাখতে পারো এই ঘটনাটি। এর পরের আর্টিকেলটি যেটা রয়েছে, টিকার মতোই শুধু আইন বাঁচায় না, তার প্রয়োগ বাঁচায়। এই আর্টিকেলটির মূল বক্তব্য যেটা, সেটা কিন্তু আমি আগের অনেকগুলো ভিডিওতেই আলোচনা করেছি। যেটা বলা হয়েছে যে কোনো একটা লেজিসলেশন বা কোনো একটা আইন বা অ্যাক্ট, সেটা আনার মাধ্যমে কিন্তু সমাজের কোনো বিপুল বা আমূল পরিবর্তন করা যায় না যতক্ষণ না সেই আইনটা যথাযথভাবে কার্যকর হচ্ছে এবং তার প্রয়োগ হচ্ছে। এখানেও সে একই কথাই বলা হয়েছে, যেটি রিসেন্টলি সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট যে অর্ডারটি দিয়েছে, যেখানে দীপাবলির দিন বাজি পোড়ানো নিষিদ্ধ বলা হয়েছে। তো এটিকে সবাই একটি খুব ওয়েলকাম ভার্ডিক্ট হিসেবে নিয়েছে, কিন্তু তার সঙ্গে এই প্রশ্নটাও থেকে যাচ্ছে যে শুধুমাত্র এই ভার্ডিক্টটি দিয়েই কি প্রশাসন হাত গুটিয়ে নেবে? মানে কারণ হচ্ছে এই ভার্ডিক্টটিকে যথাযথভাবে যদি কার্যকর না করা যায় তাহলে কিন্তু কাজ কিছুই হবে না, এবং পুরো ভার্ডিক্টটি একটি প্রহসন হয়ে দাঁড়াবে। তো এই আর্টিকেলটি তোমরা পড়ে রাখতে পারো। এখানে তোমরা এই আর্টিকেলটির মাধ্যমে বুঝতে পারবে যে জুডিশিয়ারি তো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার রয়েছে, সেখানে জুডিশিয়ারির স্থান সবচেয়ে ওপরে, কিন্তু তার সঙ্গেও কিন্তু এক্সিকিউটিভের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। কারণ কোনো অ্যাক্ট বা লেজিসলেশন যদি ঠিকঠাকভাবে মানে কার্যকর না করা যায় তাহলে কিন্তু সেই অ্যাক্টের কোনো মানে থাকে না। এর পরের আর্টিকেলটি যেটি রয়েছে, পেঁয়াজের দুষ্ট চক্র, যেটা পশ্চিমবঙ্গে বর্তমানে পরিস্থিতি বাজারের আলু এবং পেঁয়াজ দুটোরই অত্যাবশ্যক সবজির খুব দাম, এবং সরকারের
এবং প্রশাসনিক দিক থেকে বিভিন্নভাবে চেষ্টা চালানো যাচ্ছে এই দামটিকে নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু যেটা হচ্ছে যে আদতে এই দাম নিয়ন্ত্রণে কিন্তু সরকার ব্যর্থ হচ্ছে বারে বারে, এবং তার যেটা এক্সকিউজ হিসেবে কিন্তু রাজ্য সরকার যেটা বলতে চাইছে যে কেন্দ্রের যে সংশোধিত নতুন যে কৃষি আইন রয়েছে সেই আইনটি এর পিছনে দায়ী, এবং সেটার জন্যই নাকি মজুতদারি রুখতে রাজ্যের ক্ষমতায় মানে হ্রাস পড়েছে। কিন্তু যেটা দেখা গেছে যে এর আগেও কিন্তু এরকম মানে আলু এবং পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঘটতো, এবং তখনও কিন্তু মানে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক তারা কিন্তু এটিকে কন্ট্রোল করতে খুব একটা আহ, উম, আহ, মানে সফল হতো না, কারণ এই যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার যে ব্যাপারটি সেটা কিন্তু শুধুমাত্র ওই অত্যাবশ্যকীয় পণ্য আইনের প্রয়োগ করে হয়, মানে প্রয়োগ করে সেটাকে পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব না। অবশ্যই এটা একটা অন্যতম কৌশল, কিন্তু তাতে শুধুমাত্র মজুতদারিটা বন্ধ করা যাবে, কিন্তু তার সাথে যে অন্যান্য যে স্টেপগুলো আছে, যেমন রপ্তানি নিয়ন্ত্রণ, অধিক আমদানি, সরকারি ক্রয় করিয়া সুলভ মানে করে সুলভে যে বিপণন, এবং নানা উপায়ে বিভিন্নভাবে যাতে প্রশাসনিক ক্ষমতা এবং রাজনৈতিকভাবে দুটো দিক থেকেই যখন একসাথে মিলে কাজ করবে, তার তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে মূল্যবৃদ্ধির যে প্রবণতা সেটিকে কিন্তু ঠেকানো সম্ভব। তো তোমরা এটা পড়ে রাখতে পারো, খুব ভালো একটি আর্টিকেল, কারণ ডেসক্রিপটিভ পেপারে এ ধরনের কোশ্চেন আসতেই পারে যে বর্তমানে যে অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি, তার বিরুদ্ধে মানে বা তার প্রতিকার হিসেবে সরকারের যে প্রয়োজনীয় কী কী পদক্ষেপ হতে পারে সেটি নিয়ে একটি রিপোর্ট আসতে পারে, প্রতিবেদন আসতে পারে বাংলায়, বা ইংলিশে রিপোর্ট আসতে পারে। তো এটা তোমাদের আইডিয়াটা বিল্ড করতে সাহায্য করবে এই আর্টিকেলটি। এর পরের আর্টিকেলটি দেখো, হেডিং রয়েছে কয়েকটি প্রশ্ন। রিসেন্টলি দুর্গাপুর ব্যারাজের একটা লক গেট ভেঙে যাওয়া প্রসঙ্গে আর্টিকেলটি। যেটা দেখা গেছে যে লক গেটটা ভাঙার ফলে সেখানকার নগরবাসী তীব্র জলাভাবে ভুগছেন, এবং তার জন্য জলের কালোবাজারিও হচ্ছে, এবং করোনাবিধি কে মাথায় তুলে তারা কিন্তু জল সংগ্রহ করেছেন, এবং বিভিন্নভাবে বিপর্যস্ত হয়েছেন। তো যেটা বলা হয়েছে যে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আজকের বা সম্প্রতিকালের ব্যাপার নয়, এটি কিন্তু চিরদিন মানে চিরকাল থেকে হয়ে আসছে যে যে বাঁধগুলো আছে সেগুলির কিন্তু একটি সার্বিক সংস্কার কিন্তু হয়ে উঠছে না, এবং এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া আছে, তোমাদেরকে আমি হাইলাইট করে দিচ্ছি এগুলো। তোমরা যেটা এখানে দেখতে পাবে যে দামোদরে বন্যা হইতে বাংলার জেলাগুলিকে আমেরিকার টেনেসি ভ্যালি অথরিটির অনুকরণে 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়িয়া ওঠে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। 1948-এ ডিভিসি তৈরি হয়, এবং সেটি কার অনুকরণে? আমেরিকার যে একটি প্রজেক্ট রয়েছে টেনেসি ভ্যালি অথরিটি, এটি কিন্তু 2016 সালে, মানে আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম সে বছর কিন্তু প্রিলিমসের একটি কোশ্চেন এসেছিল যে ডিভিসি যেটি রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন, সেটি কোন প্রজেক্টের অনুকরণে গড়ে যত সম্ভব আমার মনে পড়ছে এই মানে এটা রিলেটেডই একটা কোশ্চেন ছিল, টিভিএ টেনেসি ভ্যালি অথরিটি। তো এটা তোমরা নোট করে রাখতে পারো। এবং তার সাথে এখানে এটাও বলা হয়েছে, দেখো যে এই যে বিভিন্ন ধরনের বাঁধ যে সংস্কার করার যে ব্যাপারটি, সেটি সম্বন্ধে নানা ধরনের আইন 2010 সালে যেমন সংসদে বাঁধ সুরক্ষা আইন করে একটা স্টেপ নেওয়ার কথা ইউপিএ সরকার ভেবেছিল, কিন্তু রাজ্যগুলো প্রতিবাদ করেছিল। কেন? কারণ জল রাজ্যের বিষয়। তোমরা তাহলে এখানে দুটো ইনফরমেশান পাচ্ছ, একটা ডিভিসি নিয়ে, আর একটা হচ্ছে জল বা ওয়াটার যে একটি স্টেট লিস্টের আওতায় একটি সাবজেক্ট। তাহলে এই দুটো ইনফরমেশান তোমরা নোট করে রাখতে পারো। পরের আর্টিকেল, নীরব পুতিন কিম। রিসেন্টলি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ার পর কিন্তু বিভিন্ন যে পৃথিবীর দেশগুলো রয়েছে, বিভিন্ন দেশ, সেখানকার রাজনৈতিক নেতারা এবং যারা পলিটিক্যাল লিডার থেকে শুরু করে সবাই কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, ইনক্লুডিং আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু যেটা দেখা গেছে যে দুটো খুব ইম্পর্ট্যান্ট স্টেট রাশিয়া এবং উত্তর কোরিয়া, তারা কিন্তু সাইলেন্ট রয়েছে ব্যাপারটিতে নিয়ে, এবং যেটা ভাবা হচ্ছে যে
রাশিয়ার সঙ্গে যেহেতু আমেরিকার একটি মতবিরোধ চলে আসছে অনেক দিন ধরেই, এবং নর্থ কোরিয়ার সঙ্গেও তাই, যে নর্থ কোরিয়ার যে অস্ত্র সংকটে যে একটি প্রবলেম চলছিল, সেটা কিন্তু সমাধান আদৌ করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্পের আরেকটি যেটি স্টেপ ছিল, যে নর্থ কোরিয়ার কিম জং উনের সঙ্গে যে মৈত্রীর যে সম্পর্ক তিনি গড়ে তুলতে চেয়েছিলেন, সেটি কিন্তু বাইডেন খুব ভালো চোখে নেননি। তো যার জন্য যেটা ভাবা হচ্ছে যে এটি সম্ভাব্য কারণ রাশিয়া এবং নর্থ কোরিয়ার সাইলেন্ট থাকার পেছনে। এর পরের আর্টিকেলটি দেখতে পাচ্ছ, ইরানের দাবি, যেটি ডোনাল্ড ট্রাম্প জমানায় হয়েছিল, যে পরমাণু চুক্তি থেকে সরে এসেছিল আমেরিকা, সেটি যাতে আবার কনসিডার মানে রিকনসিডার করার জন্য আমেরিকাকে প্রপোজাল দিল ইরান। কারণ এর আগে তোমরা জানো 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছিল আমেরিকা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি শক্তির, কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি থেকে সরে আসেন এবং ইরানের ওপর অনেকগুলো স্ট্রিক্ট স্যাংশন জারি করা হয়। সো রবিবার যেটা ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি, তিনি এক বিবৃতিতে বলেছেন যে নতুন সরকারের কাছে কিন্তু এই যে ভুল সেটা হয়ে গেছিলো সেটি সংশোধনের সুযোগ রয়েছে। তো এগুলোই ছিল গতকাল মানে 8 তারিখ এবং আজকের এবং 9 তারিখের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো, যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। তো যেহেতু কালকে আপলোড ঠিক টাইমে হয়ে ওঠেনি, সেই জন্য আরেকবার সরি চাইবো তোমাদের কাছে। ব্যাপারটাই হচ্ছে যে হয়তো কোনো দিন বিশেষ কারণবশত আপলোড হতে একটু দেরি হতে পারে, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে কোনো দিনের কভারেজ মানে কোনো দিনের পেপার সম্বন্ধে অ্যানালিসিস ভিডিও আমি আপলোড করব না। আমি প্রত্যেক দিনই আপলোড করব, হয়তো কিছু কারণে দেরি হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা আমি চাইবো, এবং তোমরা যদি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হও, আমার এটা নিয়ে মোটামুটি 10টার বেশি ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো তোমরা এটাতে কতটা উপকৃত হচ্ছে এবং তোমাদের কোনো পরামর্শ, মানে এটাকে আরও কীভাবে বেটার করা যেতে পারে, বা তোমাদের যদি কোনো জিজ্ঞাস্য ব্যাপার কোনো বিষয়বস্তু থাকে, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলো না। কারণ তোমাদের সাজেশান এবং তোমাদের ফিডব্যাক পেলে তবেই আমি বুঝতে পারবো যে আমার এই ভিডিও বা আমার এই ইনিশিয়েটিভটা তোমাদের জন্য কতটা ফ্রুটফুল হচ্ছে। সো থ্যাংক ইউ।